আসসালামু আলাইকুম। ক্যান্সার টকের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার ইতিসমুল হক সুপ্রিয় দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমরা ক্যান্সারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফুসফুস ক্যান্সার নিয়ে। আমরা জানি ফুসফুস ক্যান্সার একটা হচ্ছে মরণ এবং ঘাতক ব্যাধি। আমি যদি একটু ডাটা দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝবেন যে ইদানিং যে আমরা কোভিড অথবা করোনা নিয়ে খুব অ্যাংশাস ছিলাম, তখন দেখা যাচ্ছিল যে প্রায় 100 জন রোগীকে যদি কোভিড আক্রান্ত হয়, তার মধ্যে মৃত্যুহার ছিল সাধারণত 3 থেকে 4 জন, যখন খুব বেশি আমরা এটা নিয়ে ভাবতাম। বাট ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে পরিসংখ্যানটা এরকম যে আমাদের দেশে বছরে প্রায় 15,000 লোক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় 12,000 লোকই মারা যায়। সুতরাং এটা একটা ঘাতক ব্যাধি, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মতো দেশে এবং সারা বিশ্বব্যাপী ফুসফুস ক্যান্সার এখন বিভিন্ন ক্যান্সারের মধ্যে শীর্ষ তালিকায় আছে। এখন আমরা দেখতে হবে যে এই ফুসফুস ক্যান্সারটা আসলে কেন হয়। আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দেখব যে ধূমপান বর্তমান সময়ে একটা বিশাল অভিশাপ হিসেবে আমাদের বাংলাদেশ সহ সব দেশে, এতদিন শুধু পুরুষদের মধ্যে ছিল, এখন মহিলাদের মধ্যেও একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। এবং ফুসফুস ক্যান্সারের 1 নম্বর কারণ হিসেবে এই ধূমপানই আসলে দায়ী। আমরা সেকেন্ডারি স্মোকিং বলে একটা কথা বলি, যে অনেক সময় আমি মনে করি যে আমি তো ধূমপান করি না, তাহলে আমার কেন ক্যান্সার হবে। কিন্তু আমার পাশে আমার ছেলে, আমার বাবা, আমার স্ত্রী অথবা আমার আত্মীয়স্বজন যারা ধূমপান করছে, তাদের যে ধূমপানের যে একটা পরিবেশ, এটা কিন্তু আমাকেও আক্রান্ত করে। এটাকে সেকেন্ডারি স্মোকিং বলে। এটাও ধূমপান, এই ধূমপানটাও ফুসফুস ক্যান্সারের একটা কারণ। তারপরে আসেন আমাদের যে দূষণ বিভিন্ন রকমের, যেমন বায়ু দূষণ, রেডন গ্যাসের দূষণ, অ্যাসবেস্টসের দূষণ বা পরিবেশের দূষণ, এইটাও কিন্তু ফুসফুস ক্যান্সারের একটা কারণ। এর বাইরে আমরা জানি ফুসফুস ক্যান্সার অনেকের আমাদের মতো দেশে ছোটোবেলার টিবি রোগ হয়। যাদের ছোটোবেলার টিবি হয় তাদের পরবর্তীতে একটা সময় ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে বিভিন্ন কারণে ছোট বাচ্চাদের অনেক সময় ক্যান্সার হয়, তাদের বুকে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে পরবর্তীতে বয়স যখন তাদের বেশি হবে তখন তাদের ফুসফুস ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। কিন্তু এত কিছু ছাপিয়ে এখন যেটা বিজ্ঞান আমাদেরকে বলছে যে ফুসফুস ক্যান্সার আসলে একটা মানে আমাদের জিনগত অথবা জন্মের সময় আমরা এটা অর্জন করি। আমাদের শরীর কতগুলো যে আমরা বলি জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, এই জিনগুলোর মধ্যে কিছু পরিবর্তন, কিছু সংযোজন, কিছু বিয়োজন, এগুলো কিন্তু ফুসফুস ক্যান্সারের একটা কারণ হিসেবে বর্তমানে প্রতিভাত হয়েছে। সুতরাং আমরা যদি এই কারণগুলো নিয়ে বিশ্লেষণ করি তাহলে আবারও আমরা দেখব যে ধূমপানই হচ্ছে 1 নম্বর কারণ। সুতরাং এই ধূমপানটা যদি আমরা পরিহার করতে পারি তাহলে আমরা ফুসফুস ক্যান্সার থেকে বাঁচার একটা সম্ভাবনা হয়তো আমাদের থাকবে। কিন্তু এরপরও ফুসফুস ক্যান্সার হবে বা হচ্ছে সারা বিশ্বব্যাপী। তো সেক্ষেত্রে আমরা কি লক্ষণ দেখলে বুঝবো যে এটা ফুসফুস ক্যান্সার? কাশি ফুসফুস ক্যান্সারের প্রধানতম লক্ষণ, এবং আমাদের মতো দেশে নানা কারণে কাশি হয়, যার জন্য এই কাশিগুলোকে সাধারণ কাশি মনে করে আমরা অনেক সময় ফুসফুস ক্যান্সারের কাশিকে উপেক্ষা করে যাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এই কাশি 15 দিনের চিকিৎসায় অবশ্যই আমাদের ভালো মানসম্মত চিকিৎসা বা আমাদের পাশ করা ডাক্তারের চিকিৎসার পরেও 15 দিনে ভালো হচ্ছে না, তাকে ভাবতে হবে যে তার ক্যান্সার কিনা বা ফুসফুস ক্যান্সার কিনা, এটা কিন্তু একটু তাকে পরীক্ষা করে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে বুকে ব্যথা হতে পারে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে রোগীরা, তারপরে হচ্ছে যে দুর্বলতা হবে, তারপরে দেখা যাবে অ্যানিমিয়া হবে, তারপরে দেখা যাবে জ্বর হচ্ছে। কারণ ওই ফুসফুস ক্যান্সারের যে আক্রান্ত স্থান, ওইখানে অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে জ্বর হয়। এইগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সারের একটা প্রাথমিক কারণ। কিন্তু এরপরে আসতে পারে যে কারো গলায় হঠাৎ করে একটা গোটা দেখা যায়, বগলের নিচে একটা গোটা দেখা যায়, তারপরে কারো দেখা যায় যে হাড়ে খুব ব্যথা হচ্ছে, কারো দেখা যাচ্ছে লিভারে খুব ব্যথা হচ্ছে অথবা জন্ডিস আক্রান্ত হচ্ছে, কারো দেখা যাচ্ছে হঠাৎ করে ব্রেইনে কোনো সমস্যা হচ্ছে। এগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সার যখন ছড়িয়ে যায়
তখনকার লক্ষণ এরকম। এর মধ্যে আরও আছে যে খাবার গিলতে অসুবিধা হয়, যখন ইসোফেগাসে এই ফুসফুস ক্যান্সারটা পাশ থেকে চেপে ধরে তখন খাবার গিলতে অসুবিধা হয়। অনেক সময় গলার শব্দ বসে যায়। আমাদের একটা নার্ভ আছে যে নার্ভ আমাদের কথা বলতে সহায়তা করে, যেটা ফুসফুসের মধ্যে দিয়ে যায়। ওই নার্ভের উপরে যদি এই ক্যান্সারটা হয় তখন কিন্তু গলার শব্দ বসে যায়। সুতরাং আমি যদি আবার আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে বলি, তাহলে হচ্ছে কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত যাওয়া এবং জ্বর আসা, খাওয়া দাওয়ার অরুচি হওয়া, দুর্বলতা দেখা দেওয়া, অ্যানিমিয়া হওয়া এবং পরবর্তীতে গলা এবং বগলে গোটা আসা এবং লিভার একটু ব্যথা করা পেটে এবং সাথে জন্ডিস হওয়া, তারপরে বোনে ব্যথা করা বা বিভিন্ন জায়গায় হাড়ে ব্যথা করা এবং ব্রেইনের বিভিন্ন রকম জটিলতা দেখা দিয়ে মাথা ব্যথা ইত্যাদি ফুসফুস ক্যান্সারের কারণ বলে আমরা মনে করি। ফুসফুস ক্যান্সারের জন্য এগুলো হতে পারে। এখন এগুলো যাদের হবে তারা কি সব কিছুই ক্যান্সারের জন্য? মোটেও না। সুতরাং এগুলো হলেই কিন্তু প্রথমে আপনারা ভয় পেয়ে যাবেন না। আপনারা এগুলো সমস্যা যদি কারো দেখেন তাহলে ডাক্তারের কাছে যাবেন। এটা ক্যান্সার হতে পারে, নাও হতে পারে। সুতরাং ক্যান্সার কিনা এটা কিভাবে ডাক্তাররা বুঝবেন? তো প্রথমে আমাদের মতো দেশে যেটা এবং সব দেশে যেটা সহজ একটা পরীক্ষা, আমরা বুকের একটা এক্সরে করি। বুকের একটা এক্সরে করলে প্রথমে একটা অনুমান করা যায় যে এটা ফুসফুস কোনো রোগ কিনা। ক্যান্সার তো হতেই পারে বা অন্য রোগও হতে পারে। আমাদের মতো দেশের টিবি রোগও ক্যান্সারের সাথে অনেক সময় মিলে যায়। তো প্রাথমিকভাবে আমরা এটা একটা বুঝে নেব যে আসলে কি হচ্ছে। তারপরে ডাক্তাররা যদি ওই এক্সরেতে কিছু পান তখন তারা পরবর্তী পরীক্ষাগুলো করবেন, যেগুলোতে আসবে সিটি স্ক্যান করা হবে চেস্টের, তারপর কফ পরীক্ষা করা হবে, তারপরে যেটা করা হবে ব্রঙ্কোস্কোপি, মানে আপনার যে শ্বাসনালী আছে শ্বাসনালীতে একটা আমরা যন্ত্র দিয়ে শ্বাসনালীটাকে আমরা একটু ইনভেস্টিগেট করে দেখবো এবং ওইখান থেকে মাংস অথবা ওইখান থেকে লিভেজ বলে আমরা, মানে একটু রস নিয়ে পরীক্ষা করে দেখব। আর যদি এর বাইরে ফুসফুসের মধ্যে আমরা এক্সরে অথবা সিটি স্ক্যানে কিছু পাই তাহলে আমরা ওইখান থেকে বায়োপসি করব। আমরা এখন বলি সবাইকে খুব যে বায়োপসিটা আমি ডাক্তার ভাইদের জন্য বলবো যে এটা এখন আর ফাইন নিডল অ্যাসপিরেশন না করে কোন নিডল বায়োপসি করা ভালো, তাতে করে কিন্তু আমাদের ফুসফুস ক্যান্সারের ডিটেলিং করতে আমাদের সুবিধা হয়। সেজন্য সবাই কোন নিডল বায়োপসি, আমি দর্শকদেরকে আবারও বলবো আপনাদেরকে আপনাদের ডাক্তার যখন অ্যাডভাইস করবে আপনারা খেয়াল করবেন ফুসফুস ক্যান্সারের জন্য আসলে ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি করার দরকার নাই, এটা কোন নিডল অ্যাসপিরেশন বায়োপসি আপনারা করবেন এবং ডাক্তাররাও আমি আশা করি ওইভাবে আপনাদেরকে পরামর্শ দিবেন। এতে করে কিন্তু প্রাথমিকভাবে ফুসফুস ক্যান্সারের আমরা নির্ণয়টা করতে পারি। কিন্তু এরপরে যেটা প্রশ্ন এসে যায় যে ফুসফুস ক্যান্সারটা কোন স্টেজে আছে বা এটা কতটুকু ছড়িয়েছে বা কোথায় গিয়েছে, এটার জন্য যেটা আমরা করি ওই যে বুকের যে সিটি স্ক্যান সাথে সাথে আমরা অ্যাবডোমেনের সিটি স্ক্যান করি, আমরা অনেক সময় বোন স্ক্যান বলে একটা পরীক্ষা আছে এটা করি, কিন্তু হালে আমরা সবচেয়ে ভালো যেটা করি সেটা হচ্ছে প্যাট স্ক্যান। প্যাট স্ক্যান হচ্ছে একটা বিশেষ স্ক্যান যে স্ক্যানের মাধ্যমে আমাদের শরীরের পুরোটাতেই একটা সার্ভে হয়ে যায় যে এখানে ক্যান্সার আক্রান্ত কোনো টিস্যু ফুসফুসে আছে, ফুসফুসের বাইরে আর কোথাও আছে কিনা। এটাই হচ্ছে মোটামুটি আমাদের স্টেজিংয়ের জন্য আমরা করে থাকি। তো যাই হোক, এত কিছুর পরে হয়তো আমরা পেলাম যে যারা এই লক্ষণগুলো নিয়ে এসছেন তাদের কিন্তু সবারই ফুসফুসের ক্যান্সার না, হয়তো এর মধ্যে আমরা অংশবিশেষ শতকরা 10 জন 5 জনকে পেলাম ক্যান্সার। এখন প্রশ্ন আসবে যাদের এই ক্যান্সার হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না, কারণ ফুসফুস ক্যান্সারের জন্য আসলে খুব ভালো চিকিৎসা ইদানিং আছে। একটা সময় ছিল ফুসফুস ক্যান্সার মানেই মৃত্যু, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম, কিন্তু এখন বর্তমানে ফুসফুস ক্যান্সার চিকিৎসার এত উন্নতি হয়েছে যে ফুসফুস ক্যান্সার রোগীদেরকে আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসার মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু সেটা করতে গেলে করতে হবে কি, আপনাকে খুব মেথডিক্যাল চিকিৎসা করতে হবে, যেটা আমাদের দেশে আমরা ভুল করি যে ফুসফুস ক্যান্সারের চিকিৎসাটা আমরা যেখানে সেখানে করি, এটা সেখানে সেখানে করা যাবে না। এটা চিকিৎসা করতে হবে এমন একটা জায়গায় যেখানে ক্যান্সার চিকিৎসার সমন্বিত সব কিছু পাওয়া যায়। কেননা এইসব রোগীকে চিকিৎসার শুরুতেই ক্যান্সার চিকিৎসার সাথে জড়িত থাকেন একজন বক্ষব্যাধি সার্জন, জড়িত থাকেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জড়িত থাকেন হিস্টোপ্যাথোলজিস্ট, জড়িত থাকেন রেডিওলজিস্ট, জড়িত থাকে আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা, এবং জড়িত থাকেন অনেক ক্ষেত্রে আমরা যারা মাল্টিডিসিপ্লিনারি হয়তো মেডিকেল বিশেষজ্ঞ আমাদের লাগে। আমরা সবাই এক জায়গায় বসবো রোগীটাকে নিয়ে, রোগীর কাগজপত্র নিয়ে। এটাকে বলা হয় এমডিটি অথবা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড।
এখানে কিন্তু প্রথমে আমরা ডিসিশন নিব যে এই রোগীটার ক্যান্সারটা কোন স্টেজে আছে। আমরা জানি ফুসফুস ক্যান্সার সাধারণত আমরা এইভাবে দর্শকদের জন্য ভাগ করে বলবো যে 3 ভাগে আমি ভাগ করব। একটা হচ্ছে লোকাল ক্যান্সার, একটা হচ্ছে লোকালি অ্যাডভান্স ক্যান্সার, আর একটা হচ্ছে মেটাস্টেটিক ক্যান্সার। লোকাল ক্যান্সার মানে ক্যান্সারটা যেখানে ফুসফুস সেখানেই আছে। লোকালি অ্যাডভান্স মানে সে ফুসফুসের আশেপাশে, ওই ফুসফুসের একই সাইডে সে হয়তো আশেপাশে কোনো গ্ল্যান্ডে অথবা একটু ছড়াচ্ছে। আর মেটাস্টেটিক বলতে সে হয়তো অন্য ফুসফুসে চলে যাচ্ছে অথবা শরীরের অন্য জায়গায়, যেটা আমি আগেও বলেছিলাম লিভার, বোনস বা ব্রেইনস এসব জায়গায় চলে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি মেটাস্টেটিক ক্যান্সার। এখন আমরা বোর্ডে বসে আগে দেখবো যে এই রোগীটা কোন স্টেজে আছে, এটাকে আর্লি নাকি লোকালি অ্যাডভান্স নাকি মেটাস্টেটিক। এবং পাশাপাশি আমরা দেখবো ওই যে আমরা হিস্টোপ্যাথোলজি করেছিলাম, ওই হিস্টোপ্যাথোলজি স্যাম্পল অনুযায়ী ফুসফুস ক্যান্সার কিন্তু আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্মল সেল ক্যান্সার, একটা হচ্ছে নন স্মল সেল ক্যান্সার। এই নন স্মল সেলের মধ্যে আবার আমরা ভাগ করি এডিনো কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনো স্কোয়ামাস কার্সিনোমা। আরও কয়েকটা ভ্যারাইটিস আছে, ওগুলো নিয়ে আমি আলোচনায় যাব না, কারণ এখানে আমাদের দর্শকদের জন্য আসলে সুবিধা হবে। আমি বেশি বলতে গেলে দর্শকরা কনফিউজড হবেন। তো সেই জন্য আমরা আবার বলি যে স্মল সেল এডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনোস্কোমাস কার্সিনোমা, এরকম 4টা ভাগে আমরা ভাগ করে নেব। আর পাশাপাশি আমি আগে স্টেজের কথা বললাম যে লোকাল ডিজিজ, লোকালি অ্যাডভান্স ডিজিজ এবং আপনার মেটাস্টেটিক ডিজিজ। এইগুলোর পাশাপাশি বর্তমানে যেটা আমি বললাম যে ফুসফুস ক্যান্সারের যেটা অগ্রগতি সবচেয়ে, আমরা ওই যে জেনেটিক প্রোফাইলিং করি। এই জেনেটিক প্রোফাইলিং মানে কি, যে এই ক্যান্সারের সাথে তার জিনের কোনো ত্রুটি আছে কিনা শরীরে, যেই ত্রুটি থেকে তার এই ক্যান্সারটা হচ্ছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে এর অ্যাগেনস্টে বর্তমানে আমাদের হাতে প্রচুর ভালো ভালো ওষুধ আছে। আমরা কিন্তু এটা প্রয়োগ করলে রোগী ভালো ফলাফল পাবে। এটাকে বলা হয় টার্গেটেড থেরাপি। এর বাইরে ইমিউনোথেরাপি বলে একটা চিকিৎসা আমরা করব, সেজন্য আমরা ওইখানে ইমিউনোথেরাপি কাজ করবে কিনা এটার জন্য আমরা একটা পরীক্ষা করি PDL-1। সুতরাং আমরা হিস্টোপ্যাথোলজি যে পরীক্ষাটা করব বা পরবর্তীতে রক্ত পরীক্ষার মাধ্যমে এইগুলো ডিটেইল করতে হবে যে ওইটা কোন ভ্যারাইটির ক্যান্সার এবং তার কোনো অ্যাকশনেবল টার্গেট আছে কিনা, জেনেটিক টার্গেট আছে কিনা। এখন বোর্ড সব এই বিবেচনা করবে যে কোন স্টেজে আছে, হিস্টোপ্যাথোলজি কি, অ্যাকশনেবল কোনো টার্গেট আছে কিনা। এইটার পরে আমরা সাধারণত ফুসফুস ক্যান্সার যেগুলো আর্লি, এগুলোর চিকিৎসা হচ্ছে অপারেশন। এখন অপারেশনের পরে কারো কারো কিমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি লাগবে, কারো কারো লাগবে না। 2 নম্বর যেটা লোকালি অ্যাডভান্স, এইগুলো আমরা সবসময় অপারেশন করি না, অনেক সময় অপারেশন করি, অনেক সময় আগে কিমোথেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে অপারেশন করি, আর অনেক সময় আমরা অপারেশনই করি না। কিন্তু এদের ক্ষেত্রে পরবর্তীতে অ্যাডজুভেন্ট চিকিৎসা হিসেবে বা সহকারী চিকিৎসা হিসেবে আমরা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি এইসব চিকিৎসা করি। আর যেগুলো মেটাস্টেটিক মানে ছড়িয়ে গিয়েছে তাদেরকে আসলে আমরা অপারেশন আর করি না। না করে এদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন ওই যে প্রথমেই বললাম যে আমরা একটু মিউটেশনগুলো দেখি বা জেনেটিক চেঞ্জগুলো দেখে আমরা TKI অথবা টার্গেটেড থেরাপি এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দিই। কিন্তু এদের ক্ষেত্র বিশেষে ইমিউনোথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এটা আমাদেরকে সমন্বয় করতে হয় এবং আমরা সেভাবেই করি। তো এইভাবে যদি আমরা ফুসফুস ক্যান্সারের চিকিৎসাটাকে খুব গুছিয়ে করতে পারি, তাইলে ওই যে মেটাস্টেটিক যেটা বললাম যে রোগটা যখন ছড়িয়ে যায়, এরপরও বর্তমানে অনেক রোগী 4, 5, 6 বছর বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে ইনশাল্লাহ সম্ভব। সুতরাং চিকিৎসাটা মেথডিক্যালি করতে হবে, গুছিয়ে করতে হবে, এলোমেলো করা যাবে না। বিশেষ করে পরীক্ষা নিরীক্ষাগুলো খুব সুন্দরভাবে করতে হবে। তো যাই হোক, এখন আমরা আগে যেমন আলোচনা করেছিলাম কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, এদের যে কমপ্লিকেশান বা এদের যে অসুবিধা, এগুলো কিন্তু ফুসফুস ক্যান্সারের রোগীরা যখন এই চিকিৎসাগুলো পাবে তাদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমি বলবো যে এতে ভয়ের কিছু নেই। এই ধরনের কমপ্লিকেশান হলে এগুলোর ম্যানেজমেন্টও আমাদের ডাক্তাররা সুন্দরভাবে করেন এবং এই ম্যানেজমেন্ট এবং চিকিৎসার মাধ্যমে আমাদের ফুসফুস ক্যান্সারের রোগীরা আমরা অনেক দিন ধরে ভালো রাখতে পারবো ইনশাল্লাহ, এবং ভালো থাকবে। আজকের আলোচনার শেষে আমি আবারও বলতে যাই যে আসলে আমরা যত কিছুই বলি ফুসফুস ক্যান্সারের এই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল। আমি যদি সঠিকভাবে বলতে যাই তাহলে আসলে এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা। সুতরাং আমি চাই না কেউ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হোক, হয়ে তার চিকিৎসা করুক এবং সে এবং তার পরিবার এবং আমাদের দেশ, রাষ্ট্র অ্যাজ এ হোল সবাই কিন্তু একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যাবে। তো
তো সুতরাং আমাদেরকে কী করতে হবে, ফুসফুস ক্যান্সার থেকে বাঁচতে হবে। আর এই বাঁচার জন্য আমাদেরকে নিজে থেকে যেটা করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে। আমি সেকেন্ডারি স্মোকিংয়ের জন্য আমার পরিবারের সদস্যদেরকে ধূমপানের বা আমার বন্ধুবান্ধবদেরকে ধূমপান থেকে বিরত রাখতে হবে, এবং আমাদের পরিবেশটা ভালো রাখার জন্য আমরা সবাই মিলে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ।